আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার, যেটা হলো উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এখানে কোর্সটিতে তোমাদেরকে কি করা হবে? কোর্সটিতে তোমাদেরকে জ্ঞান এবং অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা বেসিক যে গ ঘ তাছার মতো কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমাদেরকে জানানো হবে বা বেসিক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। তো এই ভিডিওতে তোমরা দেখবে যে থার্ড চ্যাপ্টার থেকে কি কি জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন আসে সেগুলোর বেসিক সম্পর্কে একদম ক্লিয়ার করে দেওয়া হবে তোমাদেরকে। তো দেখে নিই জ্ঞানমূলকে কি কি রয়েছে। জ্ঞানমূলকে প্রথমে আমাদের রয়েছে যে প্রান্তিক ব্যয় কাকে বলে। প্রান্তিক ব্যয় কাকে বলে? তো আমাদের জানতে হবে প্রথমে যে প্রান্তিক বলতে কি বোঝায়। প্রান্তিক বলতে সর্বশেষ বা একদম লাস্টের যে ব্যয় রয়েছে বা একদম লাস্টের দিকের যে অনুপাত রয়েছে, যে পরিমাণ রয়েছে, সেটাকে মূলত আমরা প্রান্তিক বলি। প্রান্তিক বলতে একদম শেষ, একদম প্রান্তিক বলতে শেষ শেষ বিষয়, একদম লাস্টের যে বিষয়টা বা লাস্টের যে ক্যালকুলেশন বা লাস্টের যে অনুপাত পরিমাপ, সেগুলোকে প্রান্তিক বলা হয়ে থাকে। তো প্রান্তিক ব্যয় বলা হয়েছে এখানে, মানে শেষ দিকের ব্যয়, মানে ব্যয়ের অনুপাত, কোনো দ্রব্যের মোট উৎপাদনের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় করতে হয়। এখন অতিরিক্ত ব্যয় উৎপাদন বা অতিরিক্ত ব্যয় বলতে আমরা কি বুঝি? মানে এখন লাস্টের দিকে যে ব্যয় করার জন্য, মানে এক একক অতিরিক্ত উৎপাদনের জন্য, মোট উৎপাদন হয়তো আমরা ধরলাম যে 10 একক, 10 এককের পরে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য বা অতিরিক্ত এই একক উৎপাদনের জন্য, অতিরিক্ত একটা প্রোডাক্ট উৎপাদনের জন্য যতটুকু ব্যয় আমাদের এক্সট্রা করতে হবে বা যতটুকু ব্যয় আমাদেরকে এক্সট্রা বহন করতে হবে, সেটাকে কিন্তু আমরা প্রান্তিক ব্যয় বলবো। আমরা যদি একদম ফর্মালি বলতে চাই, তাহলে একটি দ্রব্যের মোট উৎপাদনের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যতটুকু ব্যয় করতে হবে তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। আর একদম যদি বেসিক বোঝার জন্য বলি, যে মোট উৎপাদনের পরেও এক এক্সট্রা উৎপাদনের জন্য বা এক্সট্রা এক একক বা এক্সট্রা, যেমন আমরা ধরতে পারি যে চাল, এখন এক্সট্রা 1 কেজি চাল উৎপাদনের জন্য বা এক্সট্রা 1 কেজি ধান উৎপাদনের জন্য যতটুকু ব্যয় আমাদেরকে করতে হবে, সেটাকেই আমরা কিন্তু প্রান্তিক ব্যয় বলবো। ঠিক আছে, তারপর আসা হলো উৎপাদনটা কি। উৎপাদন হলো উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে। এখন আমরা কি করি? উৎপাদন করার জন্য আমাদের উপকরণ প্রয়োজন হবে। উপকরণ ব্যবহার করে বা উপকরণ নিয়োগ করে আমরা যে জিনিসটা সৃষ্টি করি তাকে কিন্তু উৎপাদন বলা হয়। আবার উৎপাদন করার জন্য হলো করার মেইন কি, মেইন মোটিভ কি? উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করা হলো দ্রব্যের একটা বেনিফিট তৈরি করা। যেমন কলমের বেনিফিট হলো লেখা, পানির বেনিফিট হলো তৃষ্ণা মেটানো, তারপর খাবারের বেনিফিট হলো ক্ষুধা মেটানো। এইসব উপযোগ সৃষ্টি করা মানে হলো একটা বেনিফিট সৃষ্টি করা, কোনো একটা দ্রব্যের মাধ্যমে, দ্রব্যটি উৎপাদন করার মাধ্যমে তার বেনিফিট সৃষ্টি করা, অর্থাৎ উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে কিন্তু উৎপাদন বলে। আমরা যদি সিম্পলি এইটুক লিখি, একদম এইটুক লিখি, তাহলেও কিন্তু হবে যে উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। কি ব্যবহার করার মাধ্যমে? উপকরণ ব্যবহার করার মাধ্যমে। অবশ্যই উৎপাদন করতে গেলে কিন্তু আমাদের উপকরণ প্রয়োজন হবে, তাই না? নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কিন্তু উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, অর্থাৎ কোনো একটি দ্রব্যের বেনিফিট যে রয়েছে, আমরা যে বেনিফিট ভোগ করি, সেই বেনিফিটটা ক্রিয়েট করাকে বোঝায়, বেনিফিটটা তৈরি করাকে বোঝায়। যেমন একটু আগে বলেছি যে কলম উৎপাদন করার উপযোগটা হলো কলম লেখে, আমরা লিখতে পারি, এর মাধ্যমে আমাদের লেখার যে কার্য সম্পাদন হয়। তারপর জুতা যে আমরা করে রেখেছি, জুতা আমরা পরি, এর মাধ্যমে হাঁটা চলার একটা সুবিধা তৈরি হয়, কাপড় চোপড়, সেটার মতোই কিন্তু অর্থনীতিতে যে জিনিসগুলো দিয়ে আমরা উপযোগ সৃষ্টি করতে পারি, সেটাই কিন্তু উৎপাদন বলা হয়। আরেকটা রয়েছে পরিবর্তনীয় ব্যয়। কি পরিবর্তনীয় ব্যয়? একটা যদি খুব সহজভাবে, একদম সহজ ভাষায় আমরা বলতে চাই, যে ব্যয়গুলো উৎপাদন কার্যে বা যে উৎপাদন কার্যে যে ব্যয়গুলো বা যে জিনিসপত্রের দিকে যে আমরা ব্যয় করি, ওই ব্যয়গুলো পরিবর্তন করা যায়, তাকে কিন্তু পরিবর্তনীয় ব্যয় বলা হয়। অর্থাৎ দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে ব্যয় পরিবর্তন হয়। কোনো একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে দুটি ব্যয় থাকে, স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। স্থির ব্যয় হলো যেটা ফিক্সড, সবসময় একই থাকবে। আর একটা হলো, অর্থাৎ ব্যয় কোনটা? দুইটা, ফিক্সড, আর একটা হলো যেটা হলো পরিবর্তন করা যায়, ভ্যারিয়েবল যেটা, তাই না?
যেটা ভ্যারি করে বা যেটা কোনো একটা সিচুয়েশনের উপর ভ্যারি করে। ফিক্সড রয়েছে, ভ্যারিয়েবল রয়েছে। তাহলে উৎপাদনের উপকরণ পরিবর্তনের সাথে সাথে, মানে আমি যদি এখন 1 কেজির বদলে 2 কেজি উপকরণ ব্যবহার করি, তাহলে কিন্তু কি হবে, দাম আগের তুলনায় বেড়ে যাবে। তাহলে এই যে বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার পরিমাণটাকে কিন্তু আমরা পরিবর্তনীয় ব্যয় বলবো। উৎপাদনের উপকরণের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তন হয় তাকে কিন্তু পরিবর্তনীয় ব্যয় বলে, তাই না? আরেকটা রয়েছে যে মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন কোনটাকে বলে? উপকরণের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে কিন্তু মাত্রাগত উৎপাদন বলে। কি বলেছে? উপকরণের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন হয়। এখন দেখা যাক, সবসময় আমরা একই রকমের উপকরণ ব্যবহার করি না। যেমন আমরা হয়তো আগে একটা উপকরণ ব্যবহার করতাম, এখন 2টা উপকরণ ব্যবহার করি, তাই না? আগে কি করতাম, হয়তো আমরা একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে একটা উপকরণ ব্যবহার করতাম, এখন 2টা উপকরণ ব্যবহার করছি, বা আমরা বৃদ্ধি করে 3টে উপকরণ ব্যবহার করছি। আবার এমনও হতে পারে যে 3টা ছিল, এখন 2টা উপকরণ ব্যবহার করছি। এই যে উপকরণের মাত্রা পরিবর্তন করলাম, যে উপকরণটা কতটুকু পরিমাণে নিচ্ছিলাম, তার যে মাত্রাটা পরিবর্তন করলাম, সেই পরিবর্তনের ফলে উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে কিন্তু কি বলে? মাত্রাগত উৎপাদন বলে। নেক্সটে চলে আসি। নেক্সটে হলো যে উৎপাদন উপকরণগুলো কি কি? উৎপাদনের উপকরণগুলো কি কি? উৎপাদনের উপকরণ আমরা জানি 4টা: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমরা জানি এটা হলো ইউনিভার্সাল, একদম মুখস্থ করার জিনিস, বেসিক একদম, যে উৎপাদনের উপকরণ হলো 4টা। 4টার মধ্যে হলো ভূমি, একটা শ্রম, মূলধন, সংগঠন। ভূমি যেটা স্থির, মূলধন হলো যেটা সংগঠকের পক্ষ থেকে আসে, বা যে প্রডিউসার বা যে প্রোডাক্টটা প্রডিউস করবে তার পক্ষ থেকে আসে। তারপর হলো মূলধন, তারপরে শ্রমটা আসে হলো লেবার থেকে, যে যাকে আমরা বলি হলো যে লেবারের জন্য একটা কস্ট রয়েছে, তাদের লেবার কস্টকে বলা হয় মজুরি বলা হয়ে থাকে। আরেকটা হইলো যে সংগঠনটা কার থেকে আসে? সংগঠনটা কিন্তু ব্যক্তি যে সবকিছু কম্বিনেশন করে তার থেকে আসে সংগঠন। আচ্ছা, তারপর বলি মোট আয় কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রয় করলে বিক্রেতা যে পরিমাণ অর্থ পায়। এখন কি বলি, যে মোট আয়ের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় হবে এবং নির্দিষ্ট পরিমাণ হবে, তাই না? আর নির্দিষ্ট কি হবে? দাম হবে। দামটা নির্দিষ্ট থাকবে, পরিমাণটা নির্দিষ্ট থাকবে। একটা নির্দিষ্ট সময়ে দামটা কিন্তু নির্দিষ্ট থাকে। যেমন এই কলমের হয়তো দাম ছিল 5 টাকা, ওই সময়ে বাকি কলমগুলোর দামও কিন্তু 5 টাকা থাকবে। ওই 5 টাকা দামে যে পরিমাণ, হয়তো 5 টাকা ছিল দাম ছিল, কলম বিক্রি হয়েছে 5টা, তাহলে 25। এখন আমাদের 25 হবে কি? মোট আয়। তার মানে হলো একটি নির্দিষ্ট দামে যে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রয়ের ফলে যে পরিমাণ অর্থ, অর্থাৎ এই পরিমাণটা অর্থ 25 টাকা পেলো, এটাকে কি বলবো আমরা? মোট আয় বলবো। আর তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন হলো বাজার ভারসাম্য কাকে বলে? বাজার ভারসাম্য হলো এমন একটা অবস্থা যেখানে চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য রয়েছে। যে পরিমাণ চাহিদা, ভোক্তা যে পরিমাণ দ্রব্য চায়, যোগানও সে পরিমাণ। যোগানটা কি? মানে সাপ্লাই, একটা দ্রব্যের কি পরিমাণ সাপ্লাই আমি দিতে পারছি। বা একটা জিনিস মনে করো আমার এখন 5টা কলম দরকার, বিক্রেতা আমাকে 5টা কলম দিতে পারলো, এই 5টা কলম যে দিতে পারলো এটাকে আমরা যোগান বলবো। তাহলে কি, যে বাজার ভারসাম্য হলো বাজারের সেই অবস্থা যখন চাহিদা এবং যোগান সমান থাকে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ যোগান থাকে, এই দুইটার একটা ভারসাম্য অবস্থা থাকে, তাকে কিন্তু বাজার ভারসাম্য বলে, তাই না? তারপর আছে প্রান্তিক আয়ের সূত্র লেখো। প্রান্তিক আয়, আমরা প্রান্তিক বিষয়টি কি বলেছিলাম? প্রান্তিক হলো মার্জিনাল, একদম লাস্টের দিকের যে আমরা গণনাটা করি, যে লাস্টের হিসাব যে করি সেটাকে বলা হয় কিন্তু প্রান্তিক, একদম লাস্টের দিকের হিসাব। তাহলে প্রান্তিক আয় কেমন কি হবে বলো তো? একদম লাস্টের দিকের আয়, মানে বিক্রয়ের পরিমাণের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তন। সূত্রটা হলো আমরা জানি প্রান্তিক আয় ইকুয়াল টু বিক্রয়ের পরিমাণের পরিবর্তন। আয় কখন হবে? বিক্রয় করার ফলে, তাই না? যদি আমরা বিক্রয় করতে নাই পারি তাহলে আয় কিভাবে হবে? আয় করার জন্য অবশ্যই বিক্রয় করতে হবে। তাহলে বিক্রয়ের পরিমাণের পরিবর্তন উপরে হবে মোট আয়ের পরিবর্তন, তাই না? যেহেতু তোমরা আবার বলতে পারো যে এটা কেন উপরে হলো, এটা কেন নিচে হলো। যেটা ডিপেন্ডেন্ট সেটা উপরে হবে, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা অবশ্যই সবসময় নিচে হবে। এখানে বিক্রয়ের পরিমাণ কি ডিপেন্ডেন্ট না? কারণ আয়টা নির্ভর করছে কিসের উপর? বিক্রয়ের উপর। বিক্রয় যদি না হয় আয় কোনোদিন হবে?
হবে না কিন্তু। আবার যদি বিক্রয় যদি বেশি হয়, বিক্রয় যদি কখন হয়, বিক্রয় যদি বেশি হয় তাহলে কিন্তু আয়টাও কি হবে, বেশি হবে। আর বিক্রয় কম হলে আয়টাও কম হবে। তাহলে আয় কিসের উপর নির্ভর করছে, বিক্রয়ের উপর। এখানে যেহেতু এটার উপর নির্ভর করছে তাহলে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টটা সবসময় উপরে হবে এবং ইন্ডিপেন্ডেন্টটা কি হবে, নিচে হবে। এখানে একদম সূত্রের সাথে দেখিয়ে দিয়েছি MR, মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ডেল কিউ, ডেল টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ডেল কিউ। অর্থাৎ এই ডেল দিয়ে কি বোঝানো হয়, পরিবর্তন বোঝানো হয়। অর্থাৎ পণ্য বা বিক্রয়ের পরিমাণের পরিবর্তন, টোটাল রেভিনিউর পরিবর্তন। অর্থাৎ টোটাল রেভিনিউ, টোটাল অর্থ হলো সমষ্টি আর রেভিনিউ অর্থ হলো আয়, মোট আয়ের পরিবর্তন। বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হচ্ছে তাকে কিন্তু কি বলে, প্রান্তিক আয় বলে, তাই না? তারপর রয়েছে উৎপাদনের উপকরণ কয়টি, একটু আগে আমরা পড়েছি উৎপাদনের উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং কি, সংগঠন। তারপর উৎপাদন অপেক্ষক। এখন বলি উৎপাদন জিনিসটা আর অপেক্ষক জিনিসটা আমরা যখন কি প্রকাশ করব, নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করব, তখন কি বলবে, তাকে অপেক্ষক বলবে। অপেক্ষক মানে কিন্তু নির্ভরশীলতার সম্পর্ক। আমরা যখন নির্ভরশীলতার সম্পর্ককে প্রকাশ করা হয়, অপেক্ষক মানে হলো একটা জিনিসের উপর নির্ভরশীলতা প্রকাশ করানো। যখনই বলবে যে এটা হতে পারে উৎপাদন অপেক্ষক, আয় অপেক্ষক, ব্যয় অপেক্ষক, এটা তখন কি বলবে, যে নির্ভরশীলতার সম্পর্ককে বোঝানো হয় যেটা দিয়ে, তাকে কিন্তু অপেক্ষক বলে। তাহলে উৎপাদন অপেক্ষক কি, উৎপাদন নিয়োগের ওপর উৎপাদনের নির্ভরশীলতা সম্পর্ক, উপাদান নিয়োগের ওপর। এখন আবারও বলছি, প্রোডাকশন অবশ্যই কিছু হবে, উপাদান যদি তুমি উপকরণ যদি নিয়োগ করো তাহলেই কিন্তু উৎপাদন হবে। যদি উপকরণ নিয়োগ না করো উৎপাদন কিছু হবে। এই উপাদান এবং উৎপাদন মানে এলিমেন্ট বা যেগুলো র মেটেরিয়াল রয়েছে, র মেটেরিয়ালের সাথে প্রোডাকশন বা উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটাকেই কি বলে, উৎপাদন অপেক্ষক বলে। তারপর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এর আগে আমরা পড়েছিলাম না ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেম জিনিস, এখানে শুধু উপযোগ ছিল, এখানে উৎপাদন হবে। ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমাগত হ্রাস পাচ্ছে যেটা, সেটা হয়তো একদম লক্ষণীয়ভাবে নয়, কিন্তু এটা কিন্তু হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান। প্রান্তিক বলতে একদম শেষের দিকের, উৎপাদন বলতে তো প্রোডাকশন। এইটা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ যে বিধির মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে অধিক হারে শ্রম এবং মূলধন নিয়োগ করলেও, আমরা জানি যে প্রোডাকশনের ক্ষেত্রে কোন কোন, একটা হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমিতে শ্রম এবং মূলধন নিয়োগ করলেও যদি উৎপাদন আনুপাতিক হারে কম হারে বৃদ্ধি পায়, মানে আনুপাতিক হারে বৃদ্ধি পাবে অবশ্যই, কিন্তু যদি কম হারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাকে কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, কি হবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। যদি তুমি একটা জমিতে যদি শ্রম এবং মূলধন অধিক হারে, খুব হারে নিয়োগ করছো, কিন্তু তারপরেও তোমার কি হচ্ছে না, উৎপাদন সেই হারে বাড়ছে না, সেই হারে বলতে যে লক্ষণীয় হারে বাড়ছে না, কমছে, তাহলে কিন্তু তাকে কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। স্বল্পকাল, স্বল্পকাল কি, এটা আরেকটা কোয়েশ্চেন জ্ঞানমূলকের জন্য। স্বল্পকাল হলো এমন এক সময় যেখানে উৎপাদনের সকল স্থির উপকরণগুলো পরিবর্তন করা যায় না। আবার বলি, উৎপাদনে দুইটি উপকরণ থাকে, একটা হলো স্থির আর একটা হলো পরিবর্তনশীল। পরিবর্তনশীল দীর্ঘকালে সব উপকরণ, দীর্ঘকাল বলতে আচ্ছা স্বল্পকালের সাথে সাথে দীর্ঘকালও বলে দিই। দীর্ঘকাল হলো এমন একটি সময় যখন সব উপকরণ পরিবর্তন করা যায়, কিন্তু দীর্ঘকাল। আর যেটা হলো স্বল্পকাল, স্বল্পকাল হলো এমন একটি সময় যে ক্ষেত্রে কিন্তু কি করা যায় না, উৎপাদনের স্থির উপকরণগুলো পরিবর্তন করা যায় না। স্থির উপকরণগুলো কি কি হতে পারে, যেমন একটা কোম্পানির যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, অবকাঠামোর যে চেয়ার টেবিল, এগুলো কিন্তু তোমার স্থির, তাই না? এগুলোর বা যদি কর দিতে হয় বা অন্য কোনো ট্যাক্স দিতে হয়, এগুলো যদি দিতে হয় তাহলে কিন্তু সেটা স্থির, সবসময় দিতেই হবে, এটা কিন্তু স্বল্পকালে পরিবর্তন করা যাবে না। সুতরাং স্বল্পকাল বলতে এমন এক সময়কে বোঝায় যখন কিন্তু উৎপাদনের স্থির উপকরণগুলোকে পরিবর্তন করা যায় না। ঠিক আছে, তারপর হলো দীর্ঘকাল। দীর্ঘকাল হলো এমন এক সময় যখন সকল উপকরণ পরিবর্তন করা যায়। দীর্ঘকাল হলো এমন এক টাইম পিরিয়ডকে বোঝায় যখন তুমি
স্থির উপকরণ, পরিবর্তনশীল উপকরণ, সকল উপকরণ পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু বলেছি স্থির উপকরণ কোনগুলো আর পরিবর্তনশীল উপকরণগুলো কোনগুলো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপর আছে মোট ব্যয় কাকে বলে। মোট ব্যয় হলো কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন প্রকার ক্রয় বাবদ যে অর্থ ব্যয় করে তাকে মোট ব্যয় বলে। আমরা আরেকটা উপায় বলতে পারি, উৎপাদন করার জন্য এর বিভিন্ন উপকরণের পিছনে যে ব্যয় করা হয়, অর্থাৎ টোটাল উৎপাদনের জন্য যে ব্যয় করা হয়, উপকরণ ক্রয় বাবদ যে ব্যয় করা হয় তাকে কিন্তু উৎপাদন মোট ব্যয় বলা হয়। কি বলা হয়? তাকে কিন্তু মোট ব্যয় বলা হয়। একদম সহজ ভাষায় বলতে পারি, একদম মোট ব্যয়টা কি, মানে উৎপাদন করার জন্য যে সকল ব্যয় হয় তার সমষ্টিকে। এটা হতে পারে তোমার কিসের জন্য, স্থির ব্যয়ের জন্য, পরিবর্তনশীল ব্যয়ের জন্য, একটা উপকরণ কেনার জন্য, বা তোমার ট্যাক্স, কর, এগুলো সব কিছু মিলিয়ে যে ব্যয়টা হয় তাকে কিন্তু কি বলে, মোট ব্যয় বলে। ঠিক আছে, এই হলো আমাদের জ্ঞানমূলক শেষ হলো। জ্ঞানমূলক এগুলোর বাইরে আসলে তেমন বোঝার কিছু নেই, এগুলোই কোর কনসেপ্ট বা কোর জিনিস। তারপরে রয়েছে আমরা অনুধাবনমূলক। চলো আমরা অনুধাবনমূলক প্রশ্নে চলে যাই। অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এম আর কেন সমান হয়। আরেকটা কথা বলি, এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন একটা বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয় বিক্রয় করে থাকে। ঠিক আছে, দামটা নির্দিষ্ট থাকবে। দামটা কে নির্ধারণ করবে? ফার্ম নির্ধারণ করবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কে নির্ধারণ করে? ফার্ম নির্ধারণ করে। ঠিক আছে, এখানে কি করবে, এই নির্দিষ্ট দামে অবাধ ক্রেতা বিক্রেতা, মানে অনেক ক্রেতা বিক্রেতা অবাধে প্রতিযোগিতার মাধ্যমে। নর্মাল ভাষায় বলি, নর্মাল ভাষায় বললে পূর্ণ প্রতিযোগিতা হলো এমন একটা বাজার যেখানে প্রতিযোগিতা বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন অনেক ক্রেতা বিক্রেতাদের মাধ্যমে অবাধে পণ্য ক্রয় বিক্রয় হবে, অর্থাৎ পণ্য কেনা বেচা হবে। এখানে কি থাকে না, এখানে কিন্তু ফার্ম হলো দাম ঠিক করে দেয়। ঠিক আছে, ফার্মটা কি করে দেয়? দাম ঠিক করে দেয়। আর এআর হলো এভারেজ রেভিনিউ, এটা হলো মার্জিনাল রেভিনিউ। যেহেতু দাম নির্ধারণ করা, ফিক্সড, দামটা কি করে? ফার্ম একদম ফিক্সড করে দেয়, তাই এখানে কিন্তু দামের উপর ক্রেতা বা বিক্রেতার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, অন্যান্য বাজারে কি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেখানে মানে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে, সেখানে কিন্তু কি হয়, চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয়। অর্থাৎ তুমি সেখানে গিয়ে দামাদামি করতে পারবে, সেখানে গিয়ে তুমি বার্গেনিং করতে পারবে, তাই না? তো দামের উপরে অন্যান্য প্রভাব বিস্তার করে, অন্যান্য জিনিস যেমন ক্রেতা বিক্রেতা এগুলো প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু এখানে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু দাম অলরেডি ফিক্সড, এখানে কি করতে পারে না, এর উপর কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারে না। যার কারণে আর এভারেজ রেভিনিউ বা আয় যেটা, ওটাও পরিবর্তন হয় না, মার্জিনাল রেভিনিউ পরিবর্তন হয়, কিন্তু দুইটা সমান হারে পরিবর্তন হয়, পার্থক্য থাকে না, তাই না? পার্থক্য থাকে না, যার কারণে দেখো এভারেজ রেভিনিউ কি, বিক্রয়, এভারেজ রেভিনিউ হলো বিক্রয়ের পরিমাণের পরিবর্তন, আর এটা হলো টোটাল রেভিনিউ। একটু আগে আমরা দেখিয়েছিলাম না টোটাল রেভিনিউ এর পরিবর্তন। তাহলে এই যে পরিবর্তনটা অলওয়েজ সমান থাকে, সমান থাকার কারণে এআর এবং এমআরটা কিন্তু সমান থাকে। মার্জিনাল কি? মার্জিনাল হলো লাস্টে, মানে একদম লাস্টের এক একক পণ্য বেশি বিক্রয় করার ফলে, মানে লাস্টে একটা পণ্য বেশি বিক্রয় করলে, ঠিক আছে, এটা কিন্তু মার্জিনালের। ঠিক আছে, মার্জিনাল। আর এভারেজটা হবে হলো টি আর ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, এটা যখন আমরা ভাগ করব তখন কিন্তু যেটা আসবে সেটাও ফিক্সড আসবে, আর লাস্টের দিকে মানে অতিরিক্ত এক একক পণ্য বিক্রয়ের ফলে অতিরিক্ত যে টোটাল রেভিনিউ আসবে ওইটাও কিন্তু ফিক্সড আসবে, যার কারণে মানে দুইটা সমান আসবে। আরেকটা কথা বলি, আরেকটা কথা হলো দুইটা কিসের সমান আসবে? দুইটা কিন্তু দামের সমান আসবে। পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। ক্লিয়ার তোমরা সবাই? আবারও বলছি যে যেহেতু এটা দামটা ফিক্সড, সেজন্য কিন্তু এ আর এবং এম আর সমান। কার সমান? দামের সমান হয়। এখানে অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারে না, অন্য কোনো কেউ প্রভাব বিস্তার করতে পারে না, যার কারণে দামের সমান সব কিছু হয়, এ আর এম আর সব কিছু দামের সমান হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একচেটিয়া বাজার, একচেটিয়া বাজারে এআর এবং এমআর সমান হয় না কেন? একচেটিয়া বাজার হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি মানে শ্রেণী বিভাগ, একটি ভাগ বা একটি টাইপ হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি টাইপ হলো একচেটিয়া বাজার। অপূর্ণ প্রতিযোগিতা
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা টাইপ হলো একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে কি হয়, যখন দাম বাড়ে বা বিক্রয় বাড়ে, বিক্রয় বাড়ার সাথে সাথে গড় এবং প্রান্তিক আয় দুটাই কি হয়, হ্রাস পায়। কিন্তু গড় আয়ের তুলনায় প্রান্তিক আয় অধিক হারে হ্রাস পায় বলে এটা কি হয়, নিচে থাকে। আমি যদি চিত্রটা আঁকাই, চিত্রটা আঁকালে এমন হবে, দুইটা চিত্র এমন হবে, এখানে হলো এ আর, এখানে হলো এম আর, বুঝলা? এখন বলতে পারো যে এম আরটা কেন নিচে হলো, এ আরটা কেন উপরে হলো। বলি, যখন বিক্রয়ের পরিমাণ বাড়বে, বিক্রয়ের পরিমাণ বাড়ছে 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 বাড়ছে, কিন্তু কি হবে, এ আর এবং এম আর আয়, আমি এখন মানে একদম যদি বাংলায় বলি, খাস বাংলায় বলতে চাই যে মার্জিন প্রান্তিক আয় এবং গড় আয়, আয়টা দুই আয়টাই কমবে যখন বিক্রয়ের পরিমাণ বাড়বে, কিন্তু মোট আয় বাড়বে। এখানে টোটাল রেভিনিউ বা মোট আয় বাড়বে, মোট আয়টা কি হবে, বাড়বে, কিন্তু গড় আয় মানে এখন দুইটা দ্রব্য বিক্রি করলাম, দুইটা দ্রব্য বিক্রি করার ফলে হয়তো 20 টাকা আসলো, ঠিক আছে, এটা আমাদের টোটাল রেভিনিউ, কিন্তু সেই অনুযায়ী কিন্তু গড় আয় এবং প্রান্তিক আয় বাড়বে না, কমবে। কারণ যত বিক্রয় পরিমাণ বাড়বে তত কি হবে, আমাদের যে যত লাভ হওয়ার কথা ছিল তত লাভ হবে না, ঠিক আছে, তত লাভ না হওয়ার কারণে এআর এবং এমআর কমবে। কিন্তু এআর এর তুলনায় এমআর যেহেতু প্রান্তিক মানে একদম সর্বশেষকে বোঝায়, এটা কিন্তু অধিক হারে কমবে, অধিক হারে কমার কারণে এটা নিচে হবে। তো এটার একটাই মেইন কারণ যে এআর এর তুলনায় এমআর মানে গড়ের তুলনায় প্রান্তিক আয় অধিক হারে কমে বলে এমআর কিন্তু নিচে হয়, ঠিক আছে। এটাই হলো একটা মেইন কথা। এখানে এটাই বলা হয়েছে যে এআর এমআর রেখা সমান হয় না, বিক্রয়ের সাথে সাথে এমনভাবে বৃদ্ধি পায় যে আয় ক্রমহ্রাসমান হারে বাড়ে। দেখেছো, আয় কিন্তু কি হয়, ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক আয় এবং এমআর উভয়ই হ্রাস পায়, প্রান্তিক আয় এবং গড় আয় উভয়ই হ্রাস পায়, কিন্তু গড় আয় অধিক হারে ডান দিকে নিম্নগামী হয়, মানে অধিক হারে হ্রাস পায় বলে ডান দিকে কি হয়, নিম্নগামী হয়। আই থিঙ্ক এটা ক্লিয়ার। তারপরে আসে হলো আমাদের কি, যে নেক্সট কোয়েশ্চেন হলো শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না কেন? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হলো যে সময়ের সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার একটা টেন্ডেন্সি। মোট উৎপাদন বাড়লেও কি হয়, প্রান্তিক উৎপাদন কিন্তু কমে যায়। একটা জিনিস দেখো, সময়ের সাথে সাথে মোট উৎপাদন যত বাড়বে প্রান্তিক উৎপাদন কমবে, এটা একদম ইউনিভার্সাল ট্রুথের মতো। যদি অন্য কোনো ফ্যাক্টর কাজ না করে তাহলে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমবে। কিন্তু কি হয়, শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে শ্রম এবং মূলধন নিয়োগের পরিমাণ বৃদ্ধি করলে ব্যয় সংকোচ মানে হলো সুবিধার আবির্ভাব হয়। ব্যয় সংকোচ হলো ব্যয় কমানো যায়। শিল্পক্ষেত্রের প্রথম দিকে তেমন কিন্তু ব্যয় হয় না, তো যখন আমরা অধিক হারে শ্রম এবং মূলধন দিব তখন কিন্তু ব্যয় সংকোচ সুবিধার আবির্ভাব হয়, মানে ব্যয়টা কি করা যায়, কমানো যায় বা সংকোচ করা যায়। এর কারণে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় উৎপাদন। কি হয়, উৎপাদন কিন্তু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, তখন ক্রমহ্রাসমান বিধি কার্যকর হয় না, অর্থাৎ এটা কিন্তু কমে না। প্রথম দিকে কি হয় যে মূলধন, তারপর শ্রম, সংগঠন সবই অধিক হারে দেওয়া হয়, সেই হারে ব্যয়টা কম থাকে, অর্থাৎ ব্যয়টা কমানো যায়। এর জন্য কি হয় যে ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রোডাকশন অনেক হারে বাড়তে থাকে, একদম যত হারে দেওয়া হয় তার থেকে অধিক হারে, যার কারণে প্রথম দিকে উৎপাদনের যে কোনো উৎপাদনের প্রথম দিকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কিন্তু কি হবে না, কার্যকর হবে না। আরেকটা হলো গড় স্থির ব্যয়ের পরিমাণ কি শূন্য হতে পারে কিনা? হ্যাঁ, গড় স্থির ব্যয়ের পরিমাণ কি হতে পারে, শূন্য হতে পারে। গড় স্থির ব্যয় অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ কস্ট হলো অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। আমরা কি বলেছিলাম যে কোনো একটা ব্যয় কোন দুইটা জিনিসের উপর হয়, একটা হলো পরিবর্তনশীল ব্যয়, একটা হলো স্থির ব্যয়, তাই না? তেমনি গড় ব্যয়ের ক্ষেত্রেও কি হয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয়ের যোগফল কিন্তু গড় ব্যয়, ঠিক আছে, অ্যাভারেজ কস্ট। এখন আমরা দেখি কেন হয় না। স্থির ব্যয় বলতে এখানে কি বোঝানো হয় সেটা আগে বলেছে, দেখি আপনি স্থির ব্যয় বলতে কি বোঝায়, যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত ব্যয়গুলো বহন করে। আচ্ছা, আমরা এত কঠিন ওয়ার্ডে না যাই, স্থির ব্যয় বলতে হলো যে সকল ব্যয়ের হলো পরিবর্তন করা যায় না, সব সময় একই থাকে, মানে স্থির থাকে সব সময়। মনে করো
সময় গেল তারপরে এটা স্থির থাকবে। যেমন আমরা বলেছিলাম না ইনফ্রাস্ট্রাকচারের খরচ, এটা কিন্তু স্থির। তারপরে কারখানার যে প্রোডাকশনের জন্য আমরা যে যন্ত্রপাতি ইউজ করি এটা কিন্তু স্থির, তাই না, স্থির ব্যয়। কিন্তু দীর্ঘকালে মোট ব্যয় বলতে কিন্তু স্থির শুধু পরিবর্তনশীল ব্যয় বোঝায়। একটু আগে বলেছিলাম না জ্ঞানমূলকের সময় যে দীর্ঘকালে সব উপাদানে কি হয়, পরিবর্তনশীল, সেখানে কোনো স্থির ব্যয় নয়। দীর্ঘকালে তুমি ইনফ্রাস্ট্রাকচারেরও পরিবর্তন করতে পারো, তাই দীর্ঘকালে কি হয়, সব ব্যয় হলো পরিবর্তনশীল। দীর্ঘকাল হলো এমন সময়কে বোঝায় যখন সব ব্যয় পরিবর্তনশীল, তাই হলো দীর্ঘকালে কিন্তু গড় স্থির ব্যয়ের পরিমাণ শূন্য বলে ধরে নেওয়া যায়। ঠিক আছে, তখন স্থির ব্যয় বলতে তেমন কিছু থাকে না, স্থির ব্যয় বলতে তখন কোনো কিছুই থাকবে না। দীর্ঘকালে স্থির ব্যয় বলতে কোনো কনসেপ্ট নাই, তাই তখন এটাকে তুমি শূন্য ধরতে পারো, কিন্তু পরিবর্তনশীল ব্যয় কিন্তু দীর্ঘকালেই প্রযোজ্য। বুঝলে? তারপর হলো আসে আমাদের যে গড় ব্যয়, এসি কি সর্বদাই প্রান্তিক ব্যয়ের সমান? গড় ব্যয় বলতে কিন্তু আমরা বুঝাই, এলাবোরেট করি, এভারেজ কস্ট, এভারেজ কস্ট আর হলো প্রান্তিক ব্যয়। এটা কি সর্বদাই সমান হয় কিনা? উত্তর হলো না, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কখনো সর্বদা সমান হয় না। আমি যদি একটা চিত্র আঁকায় দেখাই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এটা হলো গড় ব্যয় আর এটা হলো মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। প্রথমে দেখো গড় ব্যয় কি হয়, এটা হলো একটা উৎপাদন কার্যে গড় ব্যয়টা সবসময় এমন থাকে, ঠিক আছে। আর হলো প্রান্তিক ব্যয় কি থাকে, প্রথমে প্রান্তিক ব্যয় কমতে থাকে, তারপর এটা ক্রস করে একদম উপর দিকে যায়। প্রথমে কি এসি ইজ গ্রেটার দেন এমসি না? এভারেজ কস্ট মার্জিনাল কস্ট থেকে বেশি না, মানে গড় ব্যয় প্রান্তিক ব্যয় থেকে কি বেশি, এটা উপরে এটা নিচে, উপরে মানে বেশি, নিচে মানে কম। একটা সময় দুইটা কি হয়, সমান হয়, একটা বিন্দুতে ছেদ করেছে না, এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট সমান, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হবে, সমান হয়। আবার কি হয়, তখন এটা উপরে উঠে যায়, এমসি বড় হয়, এসি ছোট হয়, অর্থাৎ মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় বড় হয় এবং গড় ব্যয় কি হয়, গড় ব্যয় কিন্তু ছোট হয়। তাই দেখা যায় যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সবসময় সমান নয়, শুধুমাত্র ভারসাম্য অবস্থায় সমান। বুঝলে? একটা সময় কি করবে, প্রান্তিক ব্যয় এটা কিন্তু নিচ থেকে ছেদ করে উপর দিকে চলে যাবে, আর গড় ব্যয় কিন্তু এমনই থাকবে। তাই এটাকে বলা যায় যে কখনোই সর্বদা সমান হবে না। তারপর আছে কোন অবস্থায় পরিবর্তনশীল ব্যয়কে স্থির ধরা হয়? যখন ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। আমরা বলেছিলাম না যে ব্যয় দুই ধরনের, একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো যে ভ্যারিয়েবল কস্ট, পরিবর্তনশীল এবং স্থির, তাই না, পরিবর্তনশীল এবং স্থির। কিন্তু দীর্ঘকালে কি হয়, দীর্ঘকালে সব ব্যয় পরিবর্তনশীল, কোনো ব্যয় স্থির নয়, ঠিক আছে। তো দীর্ঘকালে সব ব্যয় পরিবর্তনশীল, কিন্তু কোনো দীর্ঘকালে কি ধরা হয়, স্থির ব্যয়কে স্থির ধরা হয়, মানে আমরা যে ফিক্সড কস্টকে ওটা কিন্তু শূন্য হয়, মানে ওটা কোনো ধর্তব্যের মধ্যেই আসা হয় না দীর্ঘকালে। দেখো দীর্ঘকালে কি হয়, সব ব্যয় হলো পরিবর্তনশীল, সব ব্যয় কি হয়, পরিবর্তনশীল। এখানে স্থির ব্যয়ের কোনো কনসেপ্ট নেই, তাই না। কিন্তু কোন এমন সময় হয় যখন পরিবর্তনশীল ব্যয় স্থির ধরা হয়? পরিবর্তনশীল ব্যয় একমাত্র স্থির ধরা সম্ভব যখন তোমার উৎপাদন কার্য বন্ধ হয়ে যায়। যখন উৎপাদন কার্য বন্ধ হয়ে যায় তখনও কিন্তু তোমার পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় কোনো কিছুই থাকে না। তাহলে আমরা দেখিনি যে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে কি বলা হয়, পরিবর্তনশীল ব্যয় হয়। অর্থাৎ একটা দ্রব্য আমরা যখন এক একক উৎপাদন করি বা একটা উৎপাদন করি, তখন যে পরিবর্তন হয়, দুইটা উৎপাদন করার ফলে কস্টটা কি হয়, বেড়ে যায়। মনে করো 2 টাকা হতো, এখন 4 টাকা, তাই না, বেড়ে গেল না, পরিবর্তন হলো না। এটাকে, এই যে পরিবর্তনটা হলো, একে কি বলা হয়, পরিবর্তনশীল ব্যয় বলে, তাই না। কিন্তু যখন উৎপাদন বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু কোনো পরিবর্তনশীল ব্যয় থাকে না, অর্থাৎ শূন্য হয়। তাই কি বলা হয়, যখন ফার্ম বা কোনো শিল্প উৎপাদন কার্য বন্ধ করে দেয় তখন কিন্তু পরিবর্তনশীল ব্যয় কি হয়, শূন্য হয়ে থাকে। উৎপাদন বলতে কি বোঝো? উৎপাদন বলতে আমরা ক নাম্বারে পড়েছিলাম, ক নাম্বারের জন্য জ্ঞানমূলকের জন্য কোনো কিছুর উপযোগ সৃষ্টি করাকে, তাই না। উপযোগ সৃষ্টি করাকে মানে যে সেই পণ্যটার যে একটা অভাব পূরণের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে সৃষ্টি করাকেই কি বলা হয়, উৎপাদন বলা হয়। অভাব পূরণের ক্ষমতাকে কিন্তু উপযোগ বলা হয়। অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়, উপযোগ বলা হয়। এই উপযোগ সৃষ্টি করাকেই কি বলা হয়, উৎপাদন বলা হয়।
এখানে বলা হয়েছে যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না মানুষ, ধ্বংস করতে পারে না, কিন্তু একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে পারে উপকরণ দিয়ে। যেমন ধান থেকে চাল বানাতে পারে, চাল থেকে আটা বা অন্য কিছু, গম থেকে আটা এরকম বানাতে পারে, পরিবর্তন করতে পারে। সুতরাং মানুষ কি করে, পরিবর্তন করে বা উপকরণ নিয়োগের ফলে উৎপাদন করে। এটাকে বোঝানো হয়েছে যে উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদন বলতে কি বোঝায়, অর্থাৎ উপযোগ সৃষ্টি করাকে বা উপকরণ নিয়োগের মাধ্যমে কোনো একটা জিনিস সৃষ্টি করা। তারপর আসি উৎপাদন, মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝায়, অর্থাৎ মাত্রাগত উৎপাদন হলো উপকরণের মাত্রা পরিবর্তনের ফলে যে উৎপাদনটা করা হয় তাকে কিন্তু মাত্রাগত উৎপাদন বলা হয়। মানে উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে কিন্তু মাত্রাগত উৎপাদন বলা হয়। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে অবশ্যই কি করতে হবে, উৎপাদনের জন্য উপকরণ নিয়োগ করতে হবে। উপকরণ যদি নিয়োগ না করা হয় তাহলে কিন্তু কোনোদিন কি করা যাবে না, উৎপাদন করা যাবে না। তো উৎপাদনের উপকরণের নিয়োগের মাত্রা বা অনুপাত পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে কিন্তু কি বলা হয়, মাত্রাগত উৎপাদন বলা হয়ে থাকে। দেখা যায় যে দীর্ঘকালে, আমরা একটু আগেও বলেছি দীর্ঘকালে সব উপাদান পরিবর্তনশীল, তাই দীর্ঘকালে কি করা হয়, উৎপাদন বাড়ানো বা কমানোর জন্য উপকরণের মাত্রা কমানো বা বাড়ানো হয়। যখন আমরা বাড়াতে চাই উৎপাদন, যখন আমরা কি করতে চাই, উৎপাদন বাড়াতে চাই তখন আমরা উপকরণ বেশি দিই, আর যখন উৎপাদন কমাতে চাই তখন আমরা উপকরণ কম দিই। বৃদ্ধি করি, আর যখন উৎপাদন কমাতে চাই তখন আমরা উপকরণ কম দিই। এভাবে কি করা যায়, উপকরণের মাত্রা বৃদ্ধির মাধ্যমে যে উৎপাদন করা হয় তাকে কিন্তু কি বলা হয়, মাত্রাগত উৎপাদন বলা হয়। পরিবর্তনীয় ব্যয় হলো ভেরিয়েবল কস্ট। এখানে মোট পরিবর্তনশীল ব্যয়কে, মোট টোটাল ভ্যারিয়েবল কস্টকে, মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা কিউ দ্বারা ভাগ করলে যে পাওয়া যায় তাকে কিন্তু গড় পরিবর্তনীয় ব্যয় বলা হয়। গড় পরিবর্তনীয় ব্যয় বলা হয়, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, আমরা জানি যে আমরা যদি টোটাল কস্টকে, মানে মোট ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, অ্যাভারেজ কস্ট পাবো। আর অ্যাভারেজ কস্টের মধ্যে কোন দুটো জিনিস রয়েছে, অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। তাহলে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হলো টোটাল ভ্যারিয়েবল কস্ট, মানে মোট পরিবর্তনশীল ব্যয়কে যদি আমরা শুধুমাত্র কিউ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কি বের হবে, গড় পরিবর্তনশীল ব্যয় বের হবে। এই তো এখানে আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, যে দেখা যায় যে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায় মোট পরিবর্তনশীল ব্যয়কে মোট উৎপাদন দ্বারা ভাগ করলে। এখানে কি হবে, গোড়ার দিকে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হবে এবং পরবর্তীতে কি হয়, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয়। তারপর আসি কখন পি ইকুয়াল টু এ আর এম আর হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, এটা আমরা প্রথমে পড়িয়েছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর পি ইকুয়াল টু কি হয়, পি ইকুয়াল টু এ আর এম আর, অর্থাৎ দামের সমান এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ হয়। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন হলো মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ। এটা একদমই ঠিক, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ, যে মূলধন উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বলে এটাকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। এখন আমরা বলি উৎপাদনের উৎপাদিত উপকরণ বলতে কি বুঝায়। মনে করো যে একটা আমরা বিজনেস ক্রিয়েট করেছি, তাই না, কলমের বিজনেস ক্রিয়েট করেছি। কলমের বিজনেসে ক্রিয়েট ফলে আমাদের মুনাফা হলো, আমরা হয়তো 10 টাকা ইনভেস্ট করেছিলাম, 10 টাকা থেকে আমাদের যে পুরা যে আয় হয়েছে 20 টাকা। এর মধ্যে 10 টাকা আমাদের মোট তো গেলই, যেটা আমরা ইনভেস্ট করেছিলাম, আর 10 টাকা আমাদের লাভ। সেই 10 টাকা লাভের মধ্যে আমরা 5 টাকা খরচ করব আর 5 টাকা আমরা কি করব, রেখে দিব। এই রেখে দিব হলো পরবর্তীতে আমরা যখন কলম উৎপাদন করব সেই 5 টাকাটা আমরা বিনিয়োগ করব, তাই না। তাহলে এক্ষেত্রে কি করেছিলাম, আমাদের কি হলো, মূলধন ক্রিয়েট হয়েছিল না, আমাদের 10 টাকা 20 টাকা থেকে আমরা 10 টাকা কি করেছিলাম, 10 টাকা আগের জন্য উৎপাদনে দিয়েছিলাম, তো আমরা মাইনাস করলাম। সেই 10 টাকা থেকে রইল বাকি 10 থেকে আমরা 5 টাকা ভোগ করেছি এবং 5 টাকা হলো আছে, যেটা আমরা পরবর্তীতে বিনিয়োগ করব। তাহলে একটা ব্যবসা থেকে বা একটা প্রোডাকশনের পরে যে জিনিসটা আসে, লভ্যাংশটা আসে, সেই লভ্যাংশের একটা অংশ কিন্তু আমরা পরবর্তীতে আবার একটা দ্রব্য উৎপাদনের জন্য বিনিয়োগ করে থাকি।
অর্থাৎ মূলধনটা আমরা পরবর্তীতে আবার বিনিয়োগ করে থাকি, অর্থাৎ সেই মূলধনটা আবার পরবর্তী কোনো বিজনেসের উপকরণ হিসেবে ইনভেস্ট করা হয়। তাই কি বলা হয়, মূলধনকে উৎপাদনের মানে উৎপাদন প্রক্রিয়ার উৎপাদিত যেটা ক্রিয়েট হলো বা যেটা ইনভেস্ট আমাদের রেজাল্ট আসলো তার উপকরণ বলা হয়। নেক্সট কোনো একটা বিজনেসের জন্য সেই দ্রব্যটা বা একটা বিজনেসের যে আমাদের লভ্যাংশ আসলো সেটা অন্য একটা বিজনেসের কি করব, উপকরণ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এই যেটাই বলা হয়েছে ঘর যন্ত্রপাতি গুদাম করে এগুলো হলো মূলধন। হ্যাঁ, এগুলো সরাসরি ভোগ করে না, এগুলো উৎপাদন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে এগুলো থেকে যে ব্যবহার করে যে মূলধনটা আসে বা যে প্রফিটটা আসে সেটা কিন্তু আবার অন্য কোনো বিজনেসে ব্যবহার করা হয়, সেজন্য মূলধনকে উৎপাদিত উপকরণ বলা হয়। বুঝলে? তারপরে আসে মোট স্থির ব্যয় কোনো ভূমি অক্ষের সমান্তরাল হয়, ব্যাখ্যা করো। মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট, উৎপাদনের পরিমাণ বাড়লেও মোট স্থির ব্যয় অপরিবর্তিত থাকে। ঠিক আছে, আমরা মনে করো যে স্থির ব্যয় কোনটা বলেছিলাম, যেটা কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, অর্থাৎ সব অবস্থাতেই স্থির থাকবে। যেমন ইনফ্রাস্ট্রাকচার বলেছিলাম, যদি আমরা উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ বাড়াচ্ছি কিন্তু এই ব্যয়টা কি হচ্ছে, স্থির থাকছে। আমরা 1 একক উৎপাদন করলাম তখনও স্থির, 2 একক তখনও স্থির, 3 একক তখনও স্থির, 4, 5 তখনও স্থির। মানে এটার জন্য আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট আর করতে হচ্ছে না। আমরা একবার যখন একটা ফোন কিনে ফেলছি তখন ওই ফোন দিয়ে আমরা ভিডিও রেকর্ড করছি, পরবর্তীতে আবার ভিডিও রেকর্ড করছি, কিন্তু ফোন কিন্তু বারবার কিনতে হচ্ছে না, তাই না? তাহলে এই যে ভ্যারিয়েবল কস্ট মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট যেটা হলো টোটাল ফিক্সড কস্ট যেটা রয়েছে সেটা কিন্তু আর পরিবর্তন করতে হচ্ছে না, একবার ইনভেস্ট করলেই হচ্ছে। আবার কি বলতে পারি, একটা আমরা খাট কিনলাম, খাট কেনার পরে আমরা যতবার ব্যবহার করি না কেন বারবার কি কিনতে হয় না। সুতরাং এক্ষেত্রে কি হয়, টোটাল ফিক্সড কস্ট একবারই হয়। তারপর ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন? ভূমি তো ফিক্সড, আমাদের যে রিসোর্স, ন্যাচারাল যে রিসোর্স সেটা কিন্তু ফিক্সড। ভূমিও একটা ন্যাচারাল রিসোর্স, এটাও কিন্তু ফিক্সড। যেহেতু এটা প্রকৃতি প্রদত্ত এবং এটা আমরা এলাস্ট্রেট করে বাড়াতে পারি না বা এটা আমরা চাইলেই বৃদ্ধি করতে পারি না, তাই হলো ভূমির যোগান বৃদ্ধি করা যায় না, ভূমির যোগান হলো ফিক্সড। আমরা বলেছিলাম না ফিক্সড কস্ট, ভূমিও কিন্তু একটা ফিক্সড এলিমেন্ট, এটার কস্ট ফিক্সড না, কিন্তু এটা একটা ফিক্সড এলিমেন্ট। উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে ভূমি হলো ফিক্সড, অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়ে থাকে। ভূমি হলো প্রকৃতিগতভাবে প্রাপ্ত, তাই এগুলো ভূমির যোগান বাড়ানো বা কমানো যায় না, তাই না? মাত্রাগত উৎপাদন কোন কালের সাথে দীর্ঘকাল, একটু অঙ্কে আমরা বলেছি যে মাত্রাগত উৎপাদন দীর্ঘকাল, কারণ দীর্ঘকালে সব উপাদান বাড়ানো যায়। আর মাত্রাগত উৎপাদন বলতে আমরা মূলত উপকরণ বাড়িয়ে বা কমিয়ে যে উৎপাদনটা করি তাকে মাত্রাগত উৎপাদন বলা হয়। যেহেতু দীর্ঘকালের সাথে পরিবর্তন করা যায়, স্বল্পকালে কোনো কিছুই পরিবর্তন করা যায় না, তাই এটা কিন্তু কি বলা হয়, স্বল্পকালে কিন্তু এটা পরিবর্তন করা যায় না বলে দীর্ঘকালের সাথে সম্পর্কিত, তাই না? তো এই ছিল আমাদের ওভারঅল জ্ঞান এবং অনুধাবনমূলক টপিক। আশা করি তোমরা কোর কনসেপ্ট বা বেসিক কনসেপ্টগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী টপিক নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।